আমরা কি সত্যিই পিছিয়ে পড়ি? কখনো কি আমরা এই প্রশ্ন নিজেকে করেছি? আমাদের মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে আমরা পিছিয়ে পড়ি? আমরা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে পিছিয়ে পড়াটা কি আসলে। আমরা ইউটিউব দেখি। আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি যে কোনো একটা দেশের, যেমন জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, এই সমস্ত বিভিন্ন উন্নত দেশগুলির গ্রাম্য জীবন কেমন, ভিলেজ লাইফ কেমন, আমরা সার্চ করলাম ভিলেজ লাইফ অফ জার্মানি। তখন আমরা কোনো না কোনো কিছু ভিডিও পেয়ে যাব, একটা বা অনেকগুলো ভিডিও পেয়ে যাব। এখন যদি আমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখি, তাহলে আমরা পরিষ্কার খুব স্পষ্টতই দেখতে পাবো সেই গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন। আমরা একটু নাহলে বুঝতে পারবো কতটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কতটাই সংস্কৃতি সম্পন্ন, একটা শান্ত, মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা বসবাস করছে। যদি এটাকে আমরা আমাদের নিজেদের গ্রাম্য জীবনের সঙ্গে তুলনা করে থাকি, তাহলেই আমরা বুঝতে পারবো আমরা কতটা পিছিয়ে পড়েছি। যদি তাদের শহরের জীবনকে আমাদের শহরের জীবনের সঙ্গে তুলনা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পিছিয়ে আছি। না, আমি এই ভিডিওতে কোনো আমার দেশের সাথে অন্য দেশের উন্নয়নের ব্যাপার নিয়ে আলোচনা করছি না। আমরা ব্যক্তিগতভাবে কেন পিছিয়ে পড়ি সেটা নিয়ে আলোচনা করব। আমি শুধু পিছিয়ে পড়াটা কি সেটা বলছিলাম। পিছিয়ে পড়াটা কি, একটা মজার কথা বলছি। একদিন সকালবেলা আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছি। তো যখন দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে এক সময় এক জায়গায় গিয়ে দেখা হলো যে একটা লোক তার বাইকের উপর বসে আছে। লোকটা বাইকের উপর বসে আছে, তখন বাইকটা চলছে না, উনি বসেই আছেন। সকালবেলা সুন্দর পরিবেশ, রাস্তায় খুব বেশি লোকজন নেই, দু একজন লোক হাঁটাহাঁটি করছে, কেউ বা দৌড়াচ্ছে। সেরকম একটা পরিবেশে সেই লোকটা বাইকে বসে আছে। তাকে দেখে যখন তার দিকে আমি তাকালাম, তখন তাকে দেখে মনে হলো সে লোকটা থুতু ফেলবে। তো স্বভাবতই আমার চোখটা তার উপর ছিল, কারণ আমার সামনে সে লোকটা ছিল। আমি আস্তে আস্তে দৌড়ে তার দিকে যাচ্ছি এগিয়ে। তো সেই লোকটা থুতু ফেলবে, তার থুতু ফেলাটা কোথায় উচিত? তার বাঁদিকে আছে জঙ্গল, কিছুটা জঙ্গল, আর ডান দিকে আছে তার রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তাহলে তার থুতুটা কোথায় ফেলা উচিত? আমি যখন গল্প বলছি তখন নিশ্চয় বুঝতে পারছি যে থুতুটা সে কোথায় ফেলেছিল। সে থুতুটা রাস্তার মাঝখানেই ফেললো। তো এটা হলো আমাদের মানসিকতা। আমাদের অনেকেরই হয়তো এটা মানসিকতা, যেটা থেকে আমরা এখনো বেরোতে পারিনি, তাই আমরা পিছিয়ে আছি। এটা একটা পিছিয়ে থাকা। ওদের যে গ্রামগুলো, আমি বিভিন্ন দেশের কথা বললাম, ওই সমস্ত উন্নত দেশের গ্রামগুলোর যে জীবনশৈলী, তারা যে সুন্দরভাবে জীবনযাপন করে, তার থেকে আমরা কতটা পিছিয়ে একটু দেখলে বুঝতে পারবো। ইউটিউবে সব কিছুই পাওয়া যায়, আমরা যদি একটু সার্চ করি তাহলেই পেয়ে যাব। তাহলে কিন্তু দেখতে হবে আমাদের যে আমরা কতটা পিছিয়ে আছি। কিন্তু আমরা আলোচনা করছি ব্যক্তিগতভাবে আমরা কতটা পিছিয়ে আছি। ধরা যাক তুমি বড় হয়ে গেছো, অনেকটা বড় হয়ে গেছো। তুমি এখনো কোনো চাকরি বা কোনো কাজ পাওনি, তুমি একটা কাজের খোঁজ করছো, এখনো খোঁজ করে চলেছ। তোমার বয়স 20 বা 25-এর মধ্যে মাঝামাঝি এরকম সময় হবে। তখন তুমি কাজের খোঁজ করে চলেছ। হঠাৎই দেখা হলো একটা পুরানো বন্ধুর সাথে, তোমার ক্লাস ফ্রেন্ড, যে তোমার ক্লাস ফ্রেন্ড ছিল, তার সাথে তোমার দেখা হলো এবং সে তোমাকে দেখে খুব খুশি হলেন, তুমিও খুশি হলে। সেই যে বন্ধুটা, সে বিদেশে কোথাও থাকে, কোনো
সে একটা ইঞ্জিনিয়ার বা ভালো কোনো একটা পোস্টে কাজ করে এবং সে ছুটি কাটাতে বাড়িতে আসছে এবং তোমার সঙ্গে তার দেখা হয়ে গেল, খুশি হওয়ারই কথা। কিন্তু তুমি খুশি হওয়ার সাথে সাথে তুমি কি নিজে ভাববে না যে তার থেকে তুমি পিছিয়ে আছো? সে কাজ করছে, সে কাজ পেয়েছে, আর তুমি এখনো কাজের খোঁজ করে চলেছো। বসে থাকা, বেকারত্ব জীবন যে কতটা ভয়াবহ, কতটা মারাত্মকভাবে মাথায় প্রেসার ফেলে, যারা বেকার তারা বুঝতে পারবে, যারা বোঝে ব্যাপারটা কি। তখন যদি সে সেরকম একটা বন্ধুকে দেখে, তাহলে তার মনে একটু হলে চিন্তা হবে যে আমি এর থেকে পিছিয়ে আছি। যদি সেই বন্ধুটা তোমাকে কোথাও একটা দোকানে নিয়ে গিয়ে, কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে খাবার অফার করলো, তাহলে তোমার কি মনে হবে না, তোমার কি মনের মধ্যে একটু লাগবে না যে সে তোমাকে দয়া দেখাচ্ছে? সে হয়তো দয়া দেখাচ্ছে না, সে মন থেকে তোমাকে ভালোবেসে তোমাকে কোনো খাবার অফার করছে, কিন্তু তোমার মনে কি কিছু ফিলিংস হবে না যে সে আমাকে দয়া দেখে সে খাবার খাওয়াচ্ছে? হ্যাঁ, যদি তুমি তার জায়গায় পৌঁছাতে পারতে, তুমি যদি সেরকম কিছু করতে, তাহলে তাকে তুমি খাবার খাওয়াতে পারতে, কিছু খাওয়াতে পারতে, কিছু খাবার অফার করতে পারতে। তার মনে হচ্ছে না, আমি ধরে নিলাম তার মনে হচ্ছে না, কিন্তু তোমার কি এরকম ফিলিংস হবে না? আমরা মানুষ, র্যাশনাল বিং, বুদ্ধিজীবী প্রাণী আমরা। যদি আমরা এই কথাটা না ভাবি, তাহলে কারা ভাববে? পশুরা। আমরা আমাদের জীবনকে পরিবর্তিত করে আজকে এখানে পৌঁছেছি, আমরা পোশাক পরছি, আমরা আমাদের জীবনকে চেঞ্জ করে নিয়েছি, আমরা বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি, আমাদের জীবনে আনন্দের জন্য অনেক কিছু করেছি। এটা তো আমরা মানুষেরাই করেছি, অন্য পশুরা তো করতে পারেনি। বুদ্ধির চিন্তা তো আমরা করি, ভগবান আমাদের চিন্তা শক্তি দিয়েছে চিন্তা করার জন্য, ব্রেনটাকে কাজে লাগার জন্য ব্রেন দিয়েছে। তাহলে তো আমরা ভাববো যে সে কেন আজকে এতটা এগিয়ে গেল আর আমি কেন পিছিয়ে থাকলাম। এটা হলো পিছিয়ে পড়া। আসলে আমি কি ওই বন্ধুর থেকে পিছিয়ে আছি? আসলে আমি আমার কাছে হেরে গেছি। আমার যে ক্ষমতা দিয়ে আমি কিছু করতে পারতাম, তার থেকে আমি পিছিয়ে আছি। আমি যদি খুব ছোটবেলায় এই প্রশ্নটা আমাকে করতাম যে আমি পিছিয়ে পড়বো না, আমি পিছিয়ে পড়বো কেন, আমাকে এগোতে হবে, এই পিছিয়ে পড়াটা কি, আমি পেছাবো কেন, তাহলে কিন্তু আমি কখনো পিছিয়ে পড়তাম না। আমি ছোটবেলাতে চিন্তা করিনি, ভাবিনি কখনো এই কথাটা যে পিছিয়ে পড়া কি, আমি কি পিছিয়ে পড়বো, আমি পিছিয়ে পড়বো না, এরকমভাবে কোনো কোশ্চেন আমরা কিন্তু নিজেকে করিনি। তাই আমরা পিছিয়ে আছি, আমরা পিছিয়ে পড়ছি। আমি নিজের কাছে হেরে গেছি। আমি যদি নিজেকে প্রশ্ন করতাম আমি কি করতে পারবো, আমার কি করার ক্ষমতা আছে, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, ছোটবেলা থেকে আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য ছাড়া মানুষ কেমন হতে পারে? একটা বিশাল সুবিশাল সমুদ্রের মাঝখানে যদি একটা নৌকা দেওয়া হয়, আর সেই নৌকার মধ্যে যদি কোনো কম্পাস না থাকে, তাহলে তারা কোন দিকে যাবে? সেই নৌকাটা কোন দিকে যাবে? সে পথ হারিয়ে ফেলবে। সেই সুবিশাল সমুদ্রের মাঝে সে তার পথ হারিয়ে ফেলবে। সে কখনোই ঠিক করতে পারবে না সে কোন দিকে যাবে। তাহলে তার একটা নির্দিষ্ট দিক নির্ণয়ের দরকার। আমাদের ঠিক তেমনভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের নিজেদেরকে লক্ষ্য স্থির করতে হয়, টার্গেট ঠিক করতে হয়। আমি টার্গেট ঠিক করিনি, আগে থেকে ফিক্স করিনি, তাই আমি পিছিয়ে আছি। আমি আমার নিজের ক্ষমতাটাকে দেখে নিইনি, আমার কতটা ক্ষমতা আছে, আমি এটা নিয়ে কখনো ভাবিনি। প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু না কিছু ক্ষমতা আছে, ঈশ্বর সেটা দিয়ে পাঠিয়েছে। আমি আমার ক্ষমতাটাকে দেখে নিইনি। প্রত্যেক মানুষের নিজস্ব ক্ষমতা আছে বলেই আজকে সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকর। সচিন তেন্ডুলকারের বাবা চাইছিলেন যে সচিন তেন্ডুলকার ভালো করে পড়াশোনা করুক। উনি চাইতেন না যে সচিন সবসময় ক্রিকেট খেলে বেড়াক, কিন্তু সচিন তো ক্রিকেটার হয়েছে, কারণ সচিন নিজে চেয়েছিল, সে বুঝতে পেরেছিল যে ক্রিকেটটা ভালো লাগে, সে মন প্রাণ দিয়ে ক্রিকেটকে ভালোবাসে।
আর তাই সে ক্রিকেট খেলতে চেয়েছিল। তার যার প্রতি তার ভালোবাসা, তার প্রতি তার সমস্ত রকম শক্তিকে উজাড় করে দিয়েছিল, সেটাকে মনে প্রাণে শিখে নেওয়ার জন্য। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি করব, আমরা কি শিখতে চাই, কি হতে চাই। যদি সচিনের বাবা জোর করতো তাকে পড়াশোনা শেখাতে, এবং যদি পড়াশোনা করতে তাহলে সে বড় একটা ডাক্তার হতো বা বড় একটা ইঞ্জিনিয়ার হতো, তাহলে কি আমরা সচিনকে চিনতে পারতাম আজকে? তাহলে সচিন তেন্ডুলকরকে আমরা চিনতে পারতাম না। তার পরিচয় সীমিত কিছু লোকের মধ্যে থাকতো, কিন্তু আজকে তিনি আমাদের সবার সচিন তেন্ডুলকর, মাস্টার ব্লাস্টার। আমাদের প্রত্যেকের উচিত একটা টার্গেট ফিক্স করা। যখন আমরা করি না প্রথম থেকে, ছোটবেলা থেকে, তখন আমরা হেরে যাই, আমরা নিজেদের কাছে হেরে যাই, আমরা সবার কাছে, সমাজের কাছে হেরে যাই। আমাদের প্রথম থেকেই, ছোট থেকেই আমাদের চিন্তা করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে। সেটা করি না বলেই আমরা হেরে যাই। ধরে তুমি পরীক্ষায় ঠিক করলে যে পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবে। এখন ভালো রেজাল্ট কি বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে। কেউ 50% মার্কস পেয়ে খুশি, কেউ 60%, কেউ 80%, কেউ 90%, কেউ আবার 100% পেলেই খুশি হয়। ধরা যাক তুমি 100% পাবে বলে ঠিক করেছো, সেটা পেলে তুমি খুশি হবে, তুমি তার জন্য চেষ্টা করছো। এবার তার মানে এবার ধরা যাক তোমার কাছে ফুটবলটা দেওয়া হলো। ওই ফুটবলটা হলো 100% মার্কস। ওই ফুটবলটা যখন গোল পোস্টে ঢুকবে, গোল পোস্টের মধ্যে জালে জড়িয়ে পড়বে, ভেতর দিয়ে জালে ঢুকবে, তখন সেটা ধরা যাক 100%। যদি তুমি ফুটবলটাকে নিয়ে মাঝ মাঠে দৌড়াদৌড়ি করো, তাহলে কি তুমি গোল করতে পারবে? তোমাকে তো এগিয়ে যেতে হবে, গোল পোস্টের কাছাকাছি যেতে হবে, গোলের সম্মুখে যেতে হবে, তারপরে গোলের মধ্যে বলটাকে কিক করতে হবে। তাহলে বল নিয়ে তো এখানে দৌড়ি বললে হবে না, তোমাকে তার জন্য গোল করার জন্য কষ্ট করতে হবে। তুমি গোল ঠিক করলে যে ওই গোল পোস্টের দুটো বারের মধ্যে আমি বলটাকে রাখবো, জালের মধ্যে বলটাকে জড়াবো ভেতর দিয়ে, তাহলে তার জন্য কিন্তু তোমাকে কষ্ট করতে হবে। শুধু বল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, বা মাঝ মাঠে ঘোরাঘুরি করলে হবে না, বল নিয়ে তোমাকে দৌড়াতে হবে, সেই পর্যন্ত যেতে হবে, এবং সেটা ভালো রকম ভাবে জানো যে অনেকটা কষ্ট করে সেখানে যেতে হবে। আমাদের জীবনটা ঠিক তেমনই, আমাদেরকে সেইভাবে এগিয়ে চলতে হবে। আমাদের যখন টার্গেট ফিক্স করা হয়ে যাবে, আমি এই টার্গেটে পৌঁছাবো, তখন আমাদেরকে সেই টার্গেটে পৌঁছাতে গেলে যতটা কষ্ট করার দরকার হয় ততটা করতে হবে। কষ্ট ছাড়া জীবনে কখনো কোনো দিক দিয়ে কোনোভাবেই সফলতা আসবে না, সম্ভব না। কষ্ট তোমাকে করতেই হবে। অলসদের এখানে কোনো জায়গা নেই, সফলতার সঙ্গে অলসদের কোনো সম্পর্ক নেই। তোমাকে কষ্ট করতে হবে। তাহলে তুমি টার্গেট ফিক্স করো এবং সেই মর্মে কষ্ট করো। তুমি করোনি তাই আজকে পিছিয়ে গেছো, তাই তোমরা পিছিয়ে পড়েছো। তাই ছোট থেকে ভাবতে হবে, ছোটদেরও ভাবাতে হবে এই বিষয়টা, এই জিনিসটা, যে প্রথম থেকে তুমি তোমার টার্গেট ফিক্স করো। এখন ধরা যাক তুমি গোল পোস্টের কাছাকাছি গেলে, গোলের সম্মুখে গেলে, বল কিক করলে, কিন্তু গোল হলো না। বা ধরা যাক তুমি 100% মার্কস পাবে বলে তুমি চেষ্টা করেছো, অনেক কষ্ট করলে, তবুও পেলে না, তার জায়গায় তুমি 95% পেয়েছো। তাহলে দেন ইউ নিড ইন্ট্রোস্পেকশন। তখন তোমার প্রয়োজন আত্মবিশ্লেষণ। কি এই আত্মবিশ্লেষণ? নিজের কাছে প্রশ্ন করো, নিজেকে ভাবাও যে কেন তুমি পেলে না, তোমার প্রবলেমটা কোথায়, কি জন্য তুমি ফেল করলে, মানে তোমার লক্ষ্যে পৌঁছতে পারলে না। তুমি গোলে বল মারলে, বলটা গোলের পাশ দিয়ে চলে গেলো, গোল হলো না। তুমি গোলের কাছাকাছি পৌঁছতে পেরেছিলে, তুমি 100% পাওনি, 95% পেয়েছো। তবু তোমাকে তখন কোশ্চেন করতে হবে, কোনো অজুহাত নয়। মানুষের তৃতীয় হাত হলো, আমাদের 3টে হাত আছে, ডান হাত, বাঁ হাত, আরেকটা হলো অজুহাত। এটাকে সবসময় অ্যাভয়েড করবে, এর কোনো স্থান নেই আমাদের জীবনে।
চিন্তা করবে যে তুমি কেন পিছিয়ে পড়লে এবং তুমি যে না পারলে পুরোপুরি সফল হতে, তার পেছনে কারণটা কি। তোমার মধ্যে ফল্ট আছে, তুমি সেটা খুঁজে বার করো, আর তাই তুমি পিছিয়ে পড়েছো। প্রথমে তুমি তোমার নিজের কাছে কেন পিছিয়ে পড়ো সেটাকে সবসময় চিন্তা করো, তাহলে দেখবে তোমার তুমি যেখানে পৌঁছতে চাও সেখানে পৌঁছে যাবে, বা সফলতা তোমার কাছাকাছি ঘোরাঘুরি করবে বা তোমার কাছে আসবে। আর যদি তুমি চেষ্টা নাই করো তাহলে তুমি কখনোই সফলতার কাছে পৌঁছবে না, তার মানে তুমি কোনো স্বপ্নই রাখো না। তাই তোমাকে সবসময় কিন্তু চিন্তা করতে হবে, আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশন করতে হবে যে তোমার ফল্ট কোথায়, তোমার ভুল কোথায়, আর এই কি ভুলগুলো শোধরাতে পারলে বা সংশোধন করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। কখনো কখনো আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়, আমাদের জীবনের সমস্যা, আমাদের জীবনে চলার পথে, আমাদের এগোনোর পথে সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের নিজেদের ট্যালেন্ট। আমরা কখনো ভেবে নিই যে মানে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে যায় যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, তার জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই। ধরা যাক তুমি অঙ্কে 100-র মধ্যে 100 পেতে যাও, তুমি অঙ্ক সত্যিই ভালো পারো তার মানে, আর এই সত্যি যে ভালো পারো, ভালো পারা থেকে তোমার মনের মধ্যে এই বিশ্বাস হয়ে গেছে যে কোনো অঙ্কই তোমার বাঁধবে না, তুমি অঙ্কে 100-তে 100 পেয়ে যাবে। তাই খুব বেশি প্র্যাকটিসের দরকার নেই, অন্য সাবজেক্টে তুমি মন দিচ্ছ। আর এটা হলো একটা বিপত্তি। প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। দেখো বিরাট কোহলি খুব ভালো ব্যাটসম্যান টেকনিক্যালি। এখন কোহলি যদি প্র্যাকটিস না করে তাহলে তিনি কি পারবেন এত সুন্দর খেলা করতে? ওনাকে তো প্র্যাকটিস করতে হবে। উনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু উনি কখনোই ভালো খেলতে পারবেন না, উনি যতই টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান হন না কেন। ওনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে এবং অনেকটাই প্র্যাকটিস করতে হয়। আমি অঙ্ক ভালো পারি তাই বলে আমি অঙ্ক প্র্যাকটিস করবো না, তাহলে আমাকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। কোথাও গিয়ে হয়তো আমি আটকে যেতে পারি। তাই প্র্যাকটিসটা কিন্তু খুবই জরুরি। আমরা কখনো কখনো নিজেদের প্রতি অতিমাত্রায় বিশ্বাসী হয়ে যাই। তার উদাহরণ দেখবে, কখনো কখনো কোনো ক্লাসে গিয়ে একটা স্টুডেন্ট সে ধরা যাক পঞ্চম থেকে ষষ্ঠতে গিয়ে যখন উঠলো তখন সে ফার্স্ট হলো, প্রথম স্থান অধিকার করলো। এবার তারপরে টিচাররা এটা ভালো বলতে পারবেন, তার মানসিকতা যদি চেঞ্জ হয়ে যায়, সে ভাবে আমি ফার্স্ট হয়েছি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু করতে পারি, তাহলেই গেল। তার মনে যদি একবার ওই ধারণা এসে যায়, যে আত্ম অহংকারটা এসে যায়, ভগবান সবকিছু সহ্য করে, অহংকার কখনো সহ্য করেন না। যদি আত্ম অহংকার এসে যায় যে আমি সবকিছু করতে পারি, আমার ট্যালেন্ট আছে, তাহলে হয়ে গেল। দেখবে অনেক সময় এরকম হয়, পঞ্চম থেকে ষষ্ঠতে সে প্রথম স্থান অধিকার করেছে, আবার ষষ্ঠ থেকে সপ্তম যখন হলো তখন সে আবার প্রথম হতে পারলো না, তারপরে অনেকটা পিছিয়ে গেল। এরকম কিন্তু হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অন্য কারণ হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটাই কারণ হয়, সে নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হয়ে যায়, হয়তো একটু অহংকারী হয়ে যায়, আর সেটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর কি, আমাদের কিন্তু অবশ্যই নিয়মানুবর্তী হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। ডিসিপ্লিন জীবনের বেড়ে ওঠার পথে একটা প্রধান অঙ্গ, একটা পার্ট, আমাদের জীবনের একটা পার্ট। আমরা এটাকে কখনোই আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দিতে পারি না। ডিসিপ্লিন না থাকলে কখনো কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। হয়তো ভাবছে যে ডিসিপ্লিন আমার কেন প্রয়োজন। দেখো এই ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র প্রত্যেকে, সূর্য, প্রত্যেকটা গ্রহ বা উপগ্রহ বা অন্যান্য নক্ষত্রগুলো প্রত্যেকে একটা নিজস্ব নির্দিষ্ট কক্ষপথে চলছে। পৃথিবী তোমরা জানো একটা কক্ষপথে চলছে, বৃহস্পতি একটা কক্ষপথে চলছে, মঙ্গল একটা কক্ষপথে চলছে,
এবং আমাদের সমস্ত সৌরজগৎটা একটা নির্দিষ্ট কক্ষপথ চলছে। এখন যদি কক্ষপথ থেকে বিচ্যুত হয় তাহলে কি হবে? ধরা যাক বৃহস্পতি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে গেল, তাহলে কি হবে? সে তো অন্য গ্রহের সঙ্গে ধাক্কা মারতে পারে, একের সঙ্গে একের ধাক্কা লেগে এর থেকে আস্তে আস্তে সৌরজগৎটাই ধ্বংস হতে পারে। আর পরিষ্কার জিনিস, কাছাকাছি জিনিস থাকে, এটা দূরে দূরে চলে গেছিলাম। রাস্তা দিয়ে আমরা চলি, আমরা ভারতীয়রা যখন রাস্তা দিয়ে চলি তখন আমরা সবসময় রাস্তার বাম দিক দিয়ে চলি। রাস্তার বাম দিক দিয়ে যখন আমরা চলছি তখন আমরা ঠিক পথে চলছি। কিন্তু আমার মনে হলো আমি বাম দিক দিয়ে যাবো না, ডান পথ দিয়ে যাবো, তাহলে কি হবে? আরে রাস্তার তো একটা রুলস আছে, নিয়ম আছে চলার। সেই নিয়মটাকে যদি আমরা না মেনে চলি তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট। আমি যদি বললাম আমি বাম দিক দিয়ে যাবো না, আমি ডান দিক দিয়ে যাবো, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। সব কিছু নিয়ম আছে। আমরা স্কুলে যাই, স্কুলে একটা ডিসিপ্লিন থাকে, একটা নিয়মানুবর্তিতা থাকে। যদি সেটাকে আমরা মেনে না চলি, আমাদের পরিবারে, নিজস্ব পরিবারে, সেখানে একটা ডিসিপ্লিন থাকে। আমরা যদি বাবা মাকে অমান্য করি, তাদের কথা না শুনি, তাহলে ওনারা আমাদের ভালোর জন্যই সব কিছু বলেন, ভালোর জন্যই সব কিছু করেন। তাই সেই আমাদের কিন্তু উচিত মেনে চলা, এটা একটা ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন ছাড়া আমাদের জীবনে কখনো অগ্রগতি সম্ভব নয়। আমি ক্লাসে বসলাম, ক্লাসে আমি স্যারের কথা শুনলাম না, আমি ইনডিসিপ্লিন হয়ে গেলাম। আমি ঠিক সময় মতো ক্লাসে ঢুকলাম না, দেরি করে ঢুকলাম। তার মানে তুমি তোমার মন থেকে তুমি ডিসিপ্লিন নও, তুমি সেখানে পিছিয়ে গেছো। তার মানে তোমার এগিয়ে ওঠার ইচ্ছে নেই। তুমি ভালো কিছু তুমি করতে চাও না, তোমার বিহেভিয়ারটা তার মানে সেখানে জড়িয়ে যাচ্ছে, সেটাও ভালো নয়। তুমি এগোতে পারো না, তাহলে তোমাকে পিছিয়ে পড়তেই হবে। আমাদেরকে কিন্তু অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। এত কিছু সত্ত্বেও যদি ডিসিপ্লিন এর প্রয়োজনীয়তা না বুঝতে পারো, তাহলে তোমরা কি করবে? তোমার নিজের বাড়িতে বাচ্চাদের পড়াবে, কয়েকটা বাচ্চাকে একসঙ্গে পড়াবে। কয়েকটা বাচ্চাকে পড়াতে গিয়ে তখন যদি তাদের মধ্যে একটা বা দুটো একটু দুরন্ত হয়, তাহলে যদি তুমি কয়েকদিন পড়াতে থাকো, তাহলে কয়েকদিনের মধ্যে তোমার মধ্যে ভালো সেন্স এসে যাবে, ভালো মাথা বুঝতে পারবে তুমি যে ডিসিপ্লিন কতটা জরুরি, কতটা প্রয়োজন। আসলে এটা সব জায়গায় প্রয়োজন। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বললাম, রাস্তার কথা বললাম, বাড়ির কথা বললাম, স্কুলের কথা বললাম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে ডিসিপ্লিন প্রয়োজন। ডিসিপ্লিন থাকলেই আমাদের অস্তিত্ব থাকবে, আমরা বেড়ে চলবো, আমরা এগিয়ে যাব। আর এই ডিসিপ্লিন ছাড়া আমরা আরো কিছু ভাবতে পারি। সেটা হলো আমরা যে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমরা কাদের কাছ থেকে বেড়ে উঠেছি? আমাদের বাবা মায়েদের কাছ থেকে বেড়ে উঠেছি। তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা আমাদেরকে মানুষ করছেন, অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে তারা আমাদেরকে বড় করে তুলছেন। আমরা কি সে কথা ভেবেছি? কখনো ভাবি? ছোট থেকে ভাবা উচিত, ভাবতে হবে, ভাবাতে হবে বাচ্চাদের যে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারা কিন্তু বড় করছেন আমাদের, কেন না? দেখবে বাবা মারা কিন্তু এটা চায় না যে তারা তাদের ভালোর জন্য তোমাকে বড় করছে, তারা তোমার ভালোর জন্য তোমাকে বড় করছে। তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে তারা তোমার কাছে কি চায় এটা ভাবতে হবে তোমাকে। তারা তোমার কাছে কি চায়? তারা তোমার কাছে এটাই চায় যে তুমি অনেকটা বড় হও, অনেকটা তুমি মানে উঁচু জায়গায় পৌঁছো, তুমি প্রতিষ্ঠিত হও। প্রত্যেক বাবা মার কাছে তাদের সন্তান শ্রেষ্ঠ। তারা আমাদের কাছ থেকে ভালো কিছু চায়। তারা চায় আমি যেন অনেকটা বড় হই, আমি অনেকটা ভালো জায়গায় পৌঁছাই। এটা একেবারে নিঃস্বার্থ সাথে, তাদের মধ্যে কোনো স্বার্থ নেই। আমাদের কিন্তু এটাও ভাবতে হবে, আমরা এটা থেকে কখনো নিজেদেরকে বিরত করতে পারি না। তোমাকে আরো ভাবতে হবে তোমার সঙ্গীদের নিয়ে। তুমি যাদের সাথে মেশো তারা কারা, তাদের মানসিকতা কি, তাদের বিহেভিয়ার, তাদের আচার আচরণ কেমন, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। তারা কি হতে চায়, তাদের কোনো লক্ষ্য আছে কিনা, মানে
তাদের মানসিকতা কেমন আসলে? তারা খারাপ মনোভাবাপন্ন নয় তো? তারা খারাপ দিকে যাচ্ছে না তো? তারা ক্লাসের যে অনেক আছে না, ক্লাসে সবসময় স্টুডেন্টসরা সবাই আহ, প্রথম সারিতে বসে না, বা সবাই সবসময় পড়াশোনা করে না। তো তুমি ধরা যাক ভালোদের মধ্যে একজন, কিন্তু তুমি যদি পেছনে বসা, যারা সবসময় পেছনে বসে, যারা পড়াশোনার দিকে তেমন ধ্যান দেয় না, বা যাদের পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, তাদের সঙ্গে মিশে যাও একবার, তাহলে তোমার জীবনটা স্পয়েল হয়ে গেল। তোমাকে এটা ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে তাদের নিয়ে, যাদের সঙ্গে তুমি মেশো। সবসময় চেষ্টা করবে ভালো সঙ্গীদের সঙ্গে মেশার, যাদের মানসিকতাটা সবসময় এমন হবে যে তারা কিছু করতে চায়, তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। তুমি এমনটাই ভাববে। আরেকটা হলো আমাদের ফ্যাটালিস্টিক অ্যাটিটিউড। আমরা ফ্যাটাল, আমাদের ভাগ্য নিয়ে চিন্তা করি। আমরা ভাবি ভাগ্য আমাদেরকে অনেক কিছু করতে পারে। ভাগ্য আছে যাদের ভালো, তারা অনেক জায়গায় উঁচু জায়গায় পৌঁছায়, কিন্তু না, সেটা সবসময় ঠিক নয়। সেটা আসলে আমার কথা, সেটা ঠিকই নয়। ভাগ্য তো তাদের ভালো হবে যারা নিজেরা কাজ করবে, নিজেরা কষ্ট করবে। কষ্ট করতে হবে, তাহলে ভাগ্য তোমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা যারা নিজেদেরকে সাহায্য করে। ঈশ্বর তাদেরকেই দেখবেন যারা নিজেদের জন্য কাজ করে, নিজেদেরকে বোঝে, যারা নিজেদেরকে ভালোবাসে। আবার একটা গল্প মনে পড়ছে। একটা জায়গায় এক সময় সুনামি এলো। তো জল আসছে, জল ঢুকছে স্থলভাগের মধ্যে। এখন ছোট্ট একটা শহর, সেখান থেকে সব লোক পালাচ্ছে। তারা সবাই পালিয়ে গিয়ে উঁচু কোথাও যাওয়ার চেষ্টা করছে। জল তখন ঢুকতে শুরু করেছে। সুনামির বড় যে ঢেউটা, সেটা তখন আসেনি। তো তারা তখন পালাচ্ছে, কিন্তু একটা লোক পালিয়ে যাচ্ছে না। সে তার ছোট্ট বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে। সে ঈশ্বরে বিশ্বাসী, সে সারাক্ষণ প্রায় ঈশ্বর নিয়ে থাকে, দিনের অনেকটা সময় সে ঈশ্বর নিয়ে কাটায়। আর সে তাই ভাবছে ঈশ্বর আছে, তাকে ঈশ্বরই বাঁচিয়ে দেবে। আর তাই সে তার ছাদের উপর গিয়ে দাঁড়িয়ে আছে। অন্য লোকেরা যারা পালাচ্ছে, তারা তাকে বলছে পালাতে, কিন্তু সে পালাচ্ছে না। সে বলছে ঈশ্বর আমাকে বাঁচাবে, আমি কেন পালাবো, ঈশ্বর আছে তো। তো তারা লোকজন সবাই পালিয়ে গেল, কিন্তু সেই লোকটা তার বাড়ির ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। এমন সময় জল অনেকটা বেড়ে গেল কিছুক্ষণ পরে। আর এমন সময় একটা স্পিড বোট এলো। সেখানে কিছু সেনাবাহিনীর জওয়ান, তারা স্পিড বোট টেনে নিয়ে এলো। তারা তাকে রিকোয়েস্ট করলো সেই স্পিড বোটে ওঠার জন্য, যাতে করে তারা তারা তাড়াতাড়ি সেখান থেকে তাকে নিয়ে তারা পালাতে পারে। কিন্তু সে একটা বললো না না। সে বললো যে না না, আমি কেন যাব, আমার যাওয়ার তো কোনো দরকার নেই, ভগবান আছে, ঈশ্বর আছে, আমাকে বাঁচিয়ে দেবে, আমি কেন পালাতে যাব। তো জল বাড়তে থাকলো, সেই স্পিড বোটটা তখন সেখান থেকে পালালো, তাদের কিছু করার নেই। তারা রিকোয়েস্ট করেছিল, কিন্তু সে লোকটা তা শুনলো না। কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে দেখলো একটা লোক, দেখলো যে একটা লোক দাঁড়িয়ে আছে। তো তারা ভাবলো লোকটা অসহায়, তাই তারা নিচে নেমে এসে লোকটাকে বললো, মাইকে অ্যানাউন্স করলো হেলিকপ্টার থেকে যে আমরা রশ্মি নামিয়ে দিচ্ছি, আপনি রশ্মিটা ধরে উপরে উঠে আসুন। তো তারা দড়ি নামিয়ে দেওয়ার কথা বললেও লোকটা বলল আমি কেন পালাবো, ঈশ্বর তো আছে, আমাকে বাঁচিয়ে দেবে। তারা খুব রিকোয়েস্ট করলো, কিন্তু সেই লোকটা দড়ি ধরলো না, দড়ি ধরে হেলিকপ্টারে উঠলো না। তো তারা শেষ পর্যন্ত চলে গেল। আর বড় জলের ঢেউ আসলো, এবং সেই লোকটা মারাই গেল। এখন মারা যাওয়ার পরে সে লোকটা স্বর্গে গিয়ে পৌঁছালো। স্বর্গে গিয়ে পৌঁছে তার দেখা হলো ভগবানের সাথে, ঈশ্বরের সাথে তার দেখা হলো। এখন সে তো খুব রেগে ছিল যে ঈশ্বর তাকে বাঁচায়নি। সে ঈশ্বরকে এত বিশ্বাস করেছিল, সে ঈশ্বরকে প্রশ্ন করলো, আমি তো প্রভু, আমি তো আপনাকে খুব বিশ্বাস করতাম, আপনি আমাকে বাঁচালেন না কেন। তখন ভগবান খুব এসে তাকে জোর একটা চড় মারলেন। বললেন গাধা কোথাকার,
আচ্ছা, তোকে তোর জন্য আহ, যে বোট স্পিড বোট পাঠিয়েছিল কে? সে তো আমি পাঠিয়েছিলাম। তোর জন্য হেলিকপ্টার পাঠালাম আমি, সে তো আমি পাঠালাম। তুই তুই সেটা ধরলি না, বাঁচার জন্য সেই চেষ্টাটুকু করলি না। আরে গাধা, আগে তো নিজেকে চেষ্টা করতে হবে। আগে তুই নিজে চেষ্টা কর, তারপরে তো তুই, আমি তোকে বাঁচাবো। তুই তো নিজে কিছুই করলি না, তাহলে আমি তোকে কি করে বাঁচাবো? তো এটাই হলো আমাদের জীবনে এগিয়ে চলার একটা আহ, মূল মন্ত্র, যে আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। আজকে যে আমি পিছিয়ে আছি তার পেছনে কারণ কি? আমি চেষ্টা করিনি, এটাই প্রধান। আমাকে আগে চেষ্টা করতে হবে, তাহলে আমি এগোতে পারবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আই উইশ ইউ অল দ্য বেস্ট।